বন্ধুরা ভাবুন তো, প্রায় 8,500 বিঘে জমি, চারিদিকে রয়েছে ঘন বন জঙ্গল। সেখানে মাত্র 4 থেকে 5টা পরিবার বসবাস করে, যেখানে রয়েছে চারিদিকে বিষধর সাপ, শিয়াল এবং বিভিন্ন বন্য জীবজন্তুদের আনাগোনা। সেখানে দিনের পর দিন কিভাবে এখানকার মানুষেরা জীবনযাপন কাটাচ্ছে, যেখানে যদি হঠাৎ করে কোনো বিপদ আপদ ঘটে তাহলে নেই কোনো সহযোগিতার হাত, নেই কোনো বাজারঘাট, নেই কোনো যোগাযোগের ব্যবস্থা। তাহলে এখানকার মানুষেরা কিভাবে জীবিকা নির্বাহ করছে, এখানকার মানুষেরা কোথায় বাজারঘাট করছে, এখানকার ছেলে মেয়েরা কোথায় পড়াশোনা করছে, আর এখানকার মেয়েরা এরকম দুর্গম পরিস্থিতিতে কিভাবে জীবনযাপন কাটাচ্ছে। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সেই ভাইরাল গৌরনগর চরে, যেখানে রয়েছে 8,500 বিঘে জমি, আর সেখানে বাস করছে মাত্র 3-4টে পরিবার। এখানকার মানুষেরা যেন সভ্যতার কোলাহল থেকে সরে গিয়ে প্রকৃতির সঙ্গে যেন লড়াই করে চলেছে। বন্ধুরা, আজকে আমি গৌরনগর চরের সেই 8,500 বিঘে জমির যে মাত্র 3-4টে পরিবার বসবাস করে, তাদের যে দুর্গম পরিস্থিতিতে যে জীবনযাত্রার যে গল্প, সেটাই আজকে আমি তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো। আর সেই সমস্ত কিছু দেখতে হলে এবং জানতে হলে বন্ধুরা এই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, এই গৌরনগর চরকে ঘিরে রয়েছে নদী আর প্রকৃতির এক দীর্ঘ ইতিহাস। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, হুগলি নদীর গতিপথের পরিবর্তন এবং দীর্ঘদিন ধরে পলি জমতে জমতেই ধীরে ধীরে এই চরটি গড়ে উঠেছে। আনুমানিক 120 বছর আগে এই চরটির সৃষ্টি হয়েছিল বলে অনেকেই মনে করেন। আবার মতান্তরে স্থানীয় বেশ কিছু মানুষের মতে এই চরের ইতিহাস প্রায় 200 বছরেরও বেশি পুরনো। এই চরের এক প্রান্তে রয়েছে হুগলি জেলার বলাগড় এলাকা, আর অন্য প্রান্তে নদিয়া জেলার চাকদাহের কাছাকাছি বিস্তীর্ণ অঞ্চল। গৌরনগরের কাছাকাছি চুন্নি নদী এখানে এসে হুগলি নদীর সঙ্গে মিলিত হয়েছে। নদী আর চরভূমিকে ঘিরে এখানকার মানুষের জীবনও বহুদিন ধরে নদী নির্ভর। চরের দুই প্রান্তের অধিকাংশ মানুষ মাছ ধরা ও চাষাবাদকে জীবিকার মাধ্যম হিসাবে ব্যবহার করে আসছেন। অতীতে নদী পাড়ের বহু মানুষ এই চরে এসে চাষাবাদ করতেন, আর এখনও কেউ কেউ এই চরভূমিতেই চাষবাস করেন। কিন্তু এত বিশাল চর আর জঙ্গল জুড়ে স্থায়ীভাবে বসবাস করেন মাত্র হাতে গোনা কয়েকটি পরিবার। আর এখানেই তৈরি হয় সবচেয়ে বড় প্রশ্ন, এই নদী, জঙ্গল আর প্রকৃতির প্রতিকূলতার মাঝে এই মানুষগুলোর জীবনযাপন ঠিক কেমন? তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমরা এখন মিলনগড় ঘাটের ঠিক CESC যে ব্রিজ রয়েছে, সেই ব্রিজের ঠিক সামনেই রয়েছি। হ্যাঁ, এই ব্রিজ ঠিক পেরিয়ে গেলেই এখানে সেই গৌরনগর চরের সেই 8,500 বিঘে জমি রয়েছে। সেই 8,500 বিঘে জমির মধ্যে মাত্র 4 থেকে 5টি পরিবার বসবাস করে। সেইখানে যেতে গেলে আমাদের প্রথমে এই CESC এই যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজটা পেরিয়ে কিন্তু যেতে হবে। হ্যাঁ, তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এই ব্রিজটার ঠিক ওই পারে যেতে গেলে এইখানে দেখতে পাচ্ছ একটা বাঁশের বড় মই মতো রয়েছে। এই মই দিয়ে কিন্তু উপরে উঠতে হয়। আর এখানে দেখো, এই ব্রিজের ঠিক এইখানে একটা দেখো দড়ি টাঙানো রয়েছে। ব্রিজের একদম এই মাথার এখান থেকে তোমরা দেখো, এই যে পুরো মাটি অবধি এখানে কিন্তু একটা দড়ি টাঙানো রয়েছে। এই ব্রিজের এখানে এই যে দড়িটা টাঙানো রয়েছে, তার কারণ হিসাবে আমি এখানে এসে যেটা জানতে পারলাম সেটা হলো, গৌরনগর চরের যে 8,500 বিঘে জমির মধ্যে যে মাত্র 4 থেকে 5টা পরিবার বসবাস করে, তারা সেই দুর্গম পথ অতিক্রম করে তারপর যখন এই ব্রিজ হয়ে আসার পর তারা কোনো ভারী বস্তু বা কোনো দেখা হলো সাইকেল বা ওই রকম ধরনের কোনো ভারী জিনিস যদি ওই পার থেকে এই পারে নামাতে চায়, তাহলে কিন্তু এই যে ময়ে করে কিন্তু নামানো তাদের কিন্তু অনেক সময় মুশকিল হয়ে পড়ে। তাই সেই কারণে এই যে দড়ি রয়েছে, এই দড়ি দিয়ে কিন্তু সেই ভারী বস্তুটা বেঁধে তারপর কিন্তু উপর থেকে নিচে নামানো হয়। তার মানে বুঝতে পারছো, এই যে গৌরনগর চরের যে 8,500 বিঘে জমির মধ্যে যে মাত্র 4 থেকে 5টা পরিবার বসবাস করে, তাদের যে জীবনযাত্রা সেটা কতটা কঠিন, সেটা এখানে এসেই
তোমরা সামান্য একটু হলেও কিন্তু অনুভব করতে পারছো। আর সেখানে যে 4 থেকে মাত্র 5টা পরিবার বসবাস করে, সেখানে যেতে গেলে এই যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজটার কিন্তু উপরে উঠতে হবে। সেই কারণে দেখতে পাচ্ছ এই যে বাঁশের মই রয়েছে, এই বাঁশের মই দিয়ে আমরা এখন উপরে উঠবো। তাহলে চল। এখান থেকে জাস্ট নিচেটা দেখো, আমরা কত উপরে উঠে এসেছি। ফাইনালি বন্ধুরা আমরা মই করে এই যে ব্রিজের উপরে উঠে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছ এই ব্রিজের এখানটা কিন্তু কিছু লোকরা দেখতে পাচ্ছ তাদের যে জামা কাপড় রয়েছে সেগুলো কিন্তু রোদে শুকাচ্ছে এইভাবে। আর ব্রিজের ঠিক এই রেলিং বরাবর এখানে দেখতে পাচ্ছ যে পাট, হ্যাঁ সেই পাট কিন্তু এই রেলিংয়ের এখানে রেখে রেখে তারা কিন্তু জল ঝরাচ্ছে আর শুকোতে দিচ্ছে। এখানে এসে আর একটা মানে অবিশ্বাস্য জিনিস দেখতে পারলাম। দেখো আমি রয়েছি এই যে ব্রিজের এখানটায়, আর এইখানে তোমরা দেখো দেখো এই যে দেখতে পাচ্ছ এখানকার এই যে গঙ্গা নদী, আর গঙ্গা নদীর ঠিক ওইখান দিয়ে দেখো কত গরু দেখো ভেসে ভেসে যাচ্ছে। মানে অদ্ভুত কাণ্ড, কিভাবে এটা সম্ভব। তোমাদের আমি আরও জুম করে দেখাচ্ছি, নাহলে তোমরা বুঝতে পারবে না। দেখো ওগুলো কিন্তু সব গরু, দেখো কত গরু জলে ভেসে ভেসে, হ্যাঁ ওই পার থেকে এই পারে যাচ্ছে। বন্ধুরা এই যে ব্রিজের ওই মাথা থেকে আমরা এই মাথায় চলে আসলাম, আর এখানে আসতেই দেখতে পাচ্ছ এইখান থেকে শুরু হয়ে যাচ্ছে ঘন গভীর বন জঙ্গল। হ্যাঁ এইখান দিয়ে কিন্তু আমাদের হেঁটে হেঁটে সেই 8,500 বিঘা জমির মধ্যে যে মাত্র 3 থেকে 4টে পরিবার বসবাস করে, হ্যাঁ সেইখানে আমরা যাব। আর সেখানে যাওয়ার আগে এখানে কিছু কাকা তারা কিন্তু বসে রয়েছে, তাদের মুখ থেকে একটুখানি কিছু দুটো একটা কথা জানার চেষ্টা করি। কাকা প্রথমেই বলি, এই যে ব্রিজটা CESC ব্রিজ তাই তো, এই ব্রিজের ঠিক পরে এখান দিয়ে নাকি প্রায় 8,500 বিঘা যে জমি সেটা শুরু হয়ে যাচ্ছে, এটা কি বাস্তব? বাস্তব। আচ্ছা এই যে 8,500 বিঘা জমি, এখানে কি কোনো লোকজন বাস করে? ওই 4-5 ঘর এখানে করে ঘর। এই এত বড় জায়গা মানে 8,500 বিঘে জমি, তার মধ্যে মাত্র 4 থেকে 5টা পরিবার বাস করে? ওরা বহুত দিন আগে এসছে, বহুত দিন আগে, আমাদের জন্ম হওয়ার আগে এসছে ওর বাবা ঠাকুর দাদা, আচ্ছা, সেখান থেকে ওরা বাস করে। তাদের জীবন জীবিকা কিভাবে নির্ভর করে? এই চাষবাসের উপরে, চাষবাসের উপর। এখানে চাষবাস করে, চাষবাসের উপরে নির্ভর করে, গরু বাছুর পোষে, আচ্ছা এইভাবে চলে। এবার তাহলে হঠাৎ করে দেখা গেলো ওখানে কোনো ওখানকার কোনো মানুষের আপদ বিপদ হলো, তাহলে তো তাদের সঙ্গে সঙ্গে তো কোনো সহযোগিতা পাবে না? পাবে, এপারে লোক যাই হসপিটালে নিয়ে চলে ওরাই নিয়ে চলে আসবে। আচ্ছা আচ্ছা, কিভাবে সেটা? ফোনের মাধ্যমে যোগাযোগ? ফোনের মাধ্যমে যোগাযোগ করে, লৈকো আছে, নিজস্ব লৈকো আছে, আচ্ছা, লৈকো আচ্ছা, তাড়াতাড়ি পার করবে। এবার এপারে পার হলে লোকজনের অভাব নেই, আচ্ছা যাকে ডাকবে তাকেই পাবে। ঠিক আছে তাহলে আসছি, হ্যাঁ আমরা এইখানটায় যাই, তাহলে গিয়ে দেখি কতটা কি গভীর জঙ্গল রয়েছে, এখানে কয়জন পরিবার বাস করে সব দিকে। এখানে রাস্তা পাবো, ওই বাধা দিয়ে চলে যাবে একদম সোজা। হ্যাঁ এই যে এই ব্রিজের ওই পার থেকে আমরা এই পারে আসলাম, আর এই পার থেকে কিন্তু সেই ঘন গভীর জঙ্গল শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ এখানে কিন্তু এই যে এই জায়গাটা পর্যন্ত দেখলে এখানে কিন্তু প্রায় লোকজন রয়েছে, আর এই দিক থেকে কিন্তু কোনো লোকজন প্রায় নেই বললেই চলে। সেটা তোমরা দেখো কি পরিমাণে ঘন জঙ্গল। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ চারিদিকে গভীর ঘন বন জঙ্গল, হ্যাঁ এই গভীর ঘন বন জঙ্গলের মধ্যে দিয়ে এখানে প্রথমে যেতেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটো রাস্তা রয়েছে, একটা হলো বাঁ দিকে একটা উঁচু রাস্তা চলে যাচ্ছে, আর একটা হলো এই যে ডান দিকে বা সোজা একটা মানে ঢালু রাস্তা রয়েছে। এই সোজা ঢালু রাস্তা দিয়ে যদি মানে আমরা হেঁটে যাই তাহলে কিন্তু আরও গভীর বন জঙ্গলের মধ্যে আমরা প্রবেশ করে যাব, কিন্তু আমরা কিন্তু সেইখানে যাব না। আমরা যেহেতু এখানকার যে 8,500 বিঘে জমির মধ্যে যে মাত্র 3 থেকে 4টে পরিবার বসবাস করে, সেইখানকার মানুষদের ওখানটাই আমরা যাব। সেই কারণে যেতে গেলে কিন্তু এই যে উঁচু যে রাস্তাটা রয়েছে, এই উঁচু রাস্তা দিয়ে কিন্তু আমাদের সোজা হেঁটে যেতে হবে। দেখো চারিদিকে কিন্তু ভীষণ পরিমাণে গভীর ঘন জঙ্গল, চারিদিকে কিন্তু কোনো একটা মানুষজন কিচ্ছু নেই।
আর এখান দিয়ে দেখতে পাচ্ছ সোজা রাস্তা চলে গেছে, আবার এদিকেও কিন্তু বাদিকেও একটা রাস্তা চলে গেছে। তা আমরা কোন দিকে যাব সেটাই এখন বুঝতে পারছি না। দুটো রাস্তা রয়েছে, আমরা যেহেতু বুঝতে পারছিলাম না, তা আমার সাথে এই যে বন্ধু ভাই এসছে, তা ভাই তো বললো একজনের কাছে শুনেছে যে এই সোজা এই রাস্তা দিয়ে যেতে হবে। তাহলে চলো আমরা এখান দিয়ে যাচ্ছি। এখানে গাছপালা ছাড়া মানে আর আমরা দুইজন ছাড়া আর কিন্তু কোনো মানুষজন কিচ্ছু নেই। দেখো আবার এইদিকে কিন্তু এই বাঁ দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, আবার এই ডান দিকেও রাস্তা চলে যাচ্ছে। আমরা কিন্তু ভীষণ পরিমাণে কনফিউজড, তবে আমরা এই দিকটা দিয়েই যাব, কারণ এই দিকে কিন্তু দেখতে পাচ্ছ গরুর গাড়ি গেছে সম্ভবত এর আগে। সেই গরুর গাড়ি যাওয়ার কারণে এখানে কিন্তু সেই চাকার যে দাগ, হ্যাঁ মাটিতে যে চাকার দাগ পড়ে গেছে সেটা কিন্তু তোমরা এখানে লক্ষ্য করতে পারবে। আমরা কিন্তু সেই কারণে আমরা কিন্তু এই রাস্তা ধরেই সোজা এগিয়ে যাব। আর এখান দিয়ে যেতে যেতেও দেখতে পাচ্ছ চারিদিকে যত দূর তাকাবে এখানে কিন্তু শুধু গভীর বনজঙ্গল, গাছপালা ছাড়া আর কিচ্ছু নেই। হ্যাঁ, আর চারিদিকে কিন্তু কিচিরমিচির কিছু পাখির শব্দ হচ্ছে। এখানে নাকি বেশ কিছু ভয়ানক জীবজন্তু রয়েছে। ভয়ানক জীবজন্তুর মধ্যে আমরা যেটা শুনেছি বন্য শুয়োর, তারপর শিয়াল, তারপর বিষধর সাপ, এমনকি কুকুর, হ্যাঁ এরকম ধরনের বেশ কিছু প্রাণী রয়েছে। সেই সব প্রাণীর হাত থেকে কিন্তু আমাদের রক্ষা পেতে হবে। দেখো কি বলবো, চারিদিকে কিন্তু ঘন বন জঙ্গল। আর এখান থেকে কিন্তু একটা হ্যাঁ জেঠু আসছে, জেঠুর কাছে আমরা একটু জেনে নেবো। জেঠু, এই যে প্রায় 8,500 বিঘে এখানে জমি রয়েছে, এখানে শুনেছি নাকি মাত্র 3 থেকে 4টে পরিবার বসবাস করে। সেই 3 থেকে 4টে পরিবার যে বসবাস করে তাদের বাড়ি ঘর কোথায়? হ্যাঁ বলছি আগে তো কারেন্ট ছিল না, এখন ইদানিং কারেন্ট করে দিয়েছে সরকার। ইদানিং এই মানে কারেন্টের লাইনের ব্যবস্থা করে দিয়েছে, তাই তো? আচ্ছা আচ্ছা, তাও কতদিন হয়েছে? এই হয়তো বছর দুয়েক হয়েছে কারেন্ট। বছর দুয়েক, মানে তাও অনেক দিনই হয়েছে তাহলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ জেঠু। এই জেঠুর কাছ থেকে আমরা শুনে নিলাম যেটা, সেটা হলো আমাদের নাকি আরও বেশ কিছুটা মানে এই বন জঙ্গলের এই জায়গা দিয়ে আমাদের কিন্তু হেঁটে যেতে হবে। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর এই রাস্তার দুই পাশে এখানে রয়েছে প্রচুর পরিমাণে কাশফুল গাছ। হ্যাঁ, তবে এখন কাশফুল গাছে কিন্তু কোনো কাশফুল নেই। হ্যাঁ, এদিকটায় নেই, তবে এইদিকে কিন্তু কিছু কিছু 2-1 জায়গায় আমরা কিন্তু কাশফুল দেখতে পাচ্ছি। মানে কাশফুল ফোটা যে শুরু হয়ে গেছে সেটা তোমরা আশা করি বুঝতে পারছো। ওই দেখো কত সুন্দর কাশফুল ফুটে রয়েছে। হ্যাঁ, এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মাত্র 2-1টা গাছে কিন্তু কাশফুল হয়ে রয়েছে, কিন্তু আর কিছুদিন পর আমরা জানি যে আমাদের বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেই কারণে মানে দুর্গাপুজোর ঠিক আগে আমরা জানি যে কাশফুল মানে ভালো পরিমাণে ফোটে, অর্থাৎ দুর্গাপুজোর সময় বা দুর্গাপুজোর ঠিক কিছুদিন আগের থেকে এখানে কিন্তু চারিদিকে মানে পরিবেশটা কিন্তু সত্যি অসম্ভব সুন্দর হয়ে উঠবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চারিপাশে রয়েছে ঘন বন, গাছপালা, চারিদিকে জনমানবহীন এক দুর্গম পরিবেশ। একটা কোনো মানুষজনের কিচ্ছু দেখা নেই। তোমরা দেখো এই যে আমি যাচ্ছি, আমার পেছনে চারিদিকে কিন্তু ঘন বন, গাছপালা। দেখো মাঝে মাঝে কিছু বন্য জীবজন্তু এদিক ওদিক কিন্তু নাড়াচাড়া দিচ্ছে। হ্যাঁ, কিছুক্ষণ আগে একটা বন বিড়ালও কিন্তু এই জঙ্গলের মধ্যে দিয়েই কিন্তু ভেতরে চলে গেল। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এই যে গৌরনগর চরের এখানটায় যে 8,500 বিঘে জমি রয়েছে, হ্যাঁ এখানে যে 3-4টে পরিবার বসবাস করে তাদের জীবনযাত্রা দেখানোর জন্য আমি এই যে এখানটায় প্রবেশ করেছি। এখানে আমি কিন্তু হাঁটতে হাঁটতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো হয়ে গেছে। এখানে কিন্তু এখনও একটাও জনমানব কিন্তু আমাদের চোখে পড়েনি। হ্যাঁ, এক ভয়ানক হাড়হিম করা একটা জায়গা। হ্যাঁ, মানে সত্যি মানে সে বলার মতো না। জাস্ট দেখো এখানে, হ্যাঁ এই জায়গাটায় কিন্তু দেখো আমরা 2 জন রয়েছি, তাছাড়া কেউ নেই, কেউ নেই। চারিদিকে গাছপালা মানে ভর্তি। আর এখানকার লোকেরা কিসের চাষ করে সেটাও কিন্তু আমরা সহজে দেখতে পাচ্ছি না। তবে ওই যে দূরে তোমরা একটু দেখতে পাচ্ছ, আমি তোমাদের একটু জুম করে দেখাই। হ্যাঁ, ওখানে বেশ কিছু সারি সারি কলা গাছ রয়েছে, যা দেখে আমরা মানে বুঝতেই পাচ্ছি এখানে কিন্তু এখানকার মানুষেরা এখানে এই কলা গাছের চাষ করে থাকেন। দেখো প্রচুর কলা গাছের চাষ হচ্ছে। হ্যাঁ, এই দিকে পুরো জঙ্গল ভর্তি, এইদিকে পুরো কলা গাছ।
আর এই কলা গাছগুলো কিন্তু সারি সারি দিয়ে পুরো একদম প্রচুর দূর পর্যন্ত কিন্তু এই কলা গাছের বাগান চলে যাচ্ছে। আর এইদিকে কিন্তু এই বন জঙ্গলের মাঝে মাঝে এরকম করে কিন্তু প্রচুর কুল গাছ রয়েছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ এই এরকম কিন্তু প্রচুর কুল গাছ রয়েছে। তবে এখানে যদি কুলের সময় হতো তাহলে কিন্তু এখান থেকে কুল খাওয়ার যে একটা আলাদা মানে এক্সপিরিয়েন্স বা অনুভূতি, সেটা কিন্তু বেশ ভালোই লাগতো। এখানে যে দেখতে পাচ্ছ চারিদিকে গভীর বন জঙ্গল। হ্যাঁ, এই গভীর বন জঙ্গলের মধ্যে দিয়ে এই যে রাস্তাগুলো চলে যাচ্ছে, এই রাস্তাগুলোর যে মাটি, এগুলো দেখতে পাচ্ছ সম্পূর্ণ বালি মাটি। বালি মাটি তার কারণ, হ্যাঁ, কারণ এটা কিন্তু সম্পূর্ণ গঙ্গা নদীর যে চর, সেই চর পড়ে এই জায়গাটা কিন্তু নির্মাণ হয়েছে। সেই কারণে এই যে কালকেই যেহেতু এখানে বৃষ্টি হয়েছে, তবুও দেখো এখানে কোনো জায়গায় যে জল জমে রয়েছে বা কাদা ভাব, সেটা কিন্তু মানে তোমরা লক্ষ্য করতে পারবে না। কারণ এখানে কিন্তু দেখো কোনো রকম জল নেই, শুধুই গাছপালা, আর মাঝে মাঝে বেশ কিছু জায়গায় শুধু বালি মাটি আর বালি মাটি। দেখো হেঁটেই যাচ্ছি, এখানে কিন্তু রাস্তা আর শেষ হচ্ছে না। বন জঙ্গলের পরিবেশ, যেখানে একটা কোনো মানুষজন নেই কোনো ঘর বাড়ি, অতি অসম্ভব একটা দুর্গম জায়গা। এখানে যদি আমাদের হঠাৎ করে কোনো রকম বিপদ আপদ হয় বা কোনো বন্য জীবজন্তু দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হই, তাহলে কিন্তু খুবই সমস্যা হবে। অনেক দূরে আমরা চলে এসেছি, অনেকক্ষণ ধরে আমরা হাঁটছি, সে বলার মতো না। 3 ঘন্টা, প্রায় 3.5 ঘন্টা মতো হয়ে গেছে। প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি। আর এখন যেটা আমরা বুঝতে পারছি, হয়তো আমরা রাস্তা ভুলে গেছি। কারণ এখানে লোকদের মুখ থেকে যেটা জানতে পেরেছিলাম যে এখানে এই চরের যেখানে যে 3-4টে পরিবার বসবাস করে, হ্যাঁ, সেই ঠিকানা অনুসরণ করে আমরা যে হাঁটতে থাকছিলাম, হ্যাঁ, হাঁটার পর এখন কিন্তু আমরা কোনো রকম এই 2-3 ঘন্টা ধরে আমরা হাঁটার পরও কিন্তু আমরা সেই 3-4টে পরিবারের কিন্তু দেখা এখনও পাইনি। তা এখন যেটা মনে হচ্ছে আমরা সত্যি রাস্তা হারিয়ে ফেলেছি। তাই এখন জানি না কি হবে। তোমাদেরকে অনেকভাবে চেষ্টা করছি যাতে আমি তোমাদের এই চরের এখানে যে 3-4টে পরিবার বসবাস করে তাদের জীবনযাত্রা, সেটা আমার এই ভিডিওতে তুলে ধরার। তবে দেখি কি হয় শেষ পর্যন্ত। আমি এখনও বেশ কিছুটা এদিক ওদিক হাঁটার চেষ্টা করব, যেমনভাবে বলেছে, যে এইদিকে এখানকার লোকরা বলেছে যে এইদিকে গেলে আমরা সেই 3-4টে পরিবারের মানে দেখা পাবো, সেইভাবেই কিন্তু আমরা হেঁটে চলেছি। তবে এখনও কিন্তু আমরা কোনো পরিবারের কোনো সেরকম লোকজনের কিন্তু দেখা পাইনি। ফাইনালি বন্ধুরা, আমরা এই যে 8,500 বিঘে যে জমির মধ্যে যে মাত্র 3 থেকে 4টে পরিবার বসবাস করে, হ্যাঁ, এই 3-4টে পরিবারের মানে সন্ধান পাওয়ার জন্য আমরা কিন্তু এখানে ঘন্টার পর ঘন্টা এই বন জঙ্গলের মধ্যে কিন্তু আমরা হেঁটে বেরিয়েছি। অবশেষে কিন্তু আমরা অনেকক্ষণ পর, হ্যাঁ, অনেক বেলা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু একটা আশার আলো দেখতে পেরেছি। হ্যাঁ, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলেই সামনেই রয়েছে বিচুলির যে গাদার ঘর। হ্যাঁ, যে বিচুলি মানে গরুকে খাওয়ানো হয়, সেরকম কিন্তু 2টো ঘর আমরা 2 পাশে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই 2টো ঘরের ঠিক আর একটু ছাড়িয়ে গিয়ে আমরা কিন্তু টিনের একটা বাড়ি দেখতে পাচ্ছি। মহিলাদের কিন্তু কাপড় দেখতে পাচ্ছি, যেগুলো দড়িতে মেলা রয়েছে। মানে আমরা এখানে যে 3-4টে পরিবার বসবাস করে তাদের বাড়ির কিন্তু একদম সামনেই পৌঁছে গেছি। আর চলো, খুবই ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ছাগলকে বেঁধে রাখার যে ঘর, সেই ঘর কিন্তু এখানে রয়েছে। আর এই যে আমরা চলে এসেছি, দেখো এই যে আমরা চলে এসেছি ফাইনালি। বন্ধুরা, কতটা ভালো লাগছে। এইখানে যে 3-4টে পরিবার মাত্র বসবাস করে, তাই তোমরা দেখো এখানে কিন্তু এই একটা টিনের ঘর রয়েছে, হ্যাঁ, আর এখানে একটা টিনের ঘর রয়েছে, আর এইখানে একটা টিনের ঘর, এখানে একটা টিনের ঘর। বন্ধুরা, এই গৌরনগর চরের এখানে এসে যে 8,500 বিঘে জমির মধ্যে মাত্র যে 4 থেকে 5টা পরিবার, বা এখানে এসে শুনতে পাচ্ছি 7 থেকে 8টা পরিবার যে বসবাস করে, হ্যাঁ, সেখানে তো আমরা পৌঁছে গেছি। এখানকার মানুষরা কীভাবে জীবনযাপন কাটাচ্ছেন সেটাই তোমাদের এখন আমি এই ভিডিওতে তুলে ধরছি। দেখো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে যে ঘর বাড়িগুলো রয়েছে, এই ঘরটাই শুধুমাত্র এখানে নিচের যে অংশ সেটা ইটের তৈরি, আর উপরে টালির যে ছাউনি সেটা রয়েছে, আর পাশে রয়েছে টিনের ঘর, উপরে টালির ছাউনি। আর এখানে জাস্ট দেখো এখানকার মানুষেরা
গৃহপালিত পশুর মধ্যে ছাগল, যে হ্যাঁ ছাগল কিন্তু পুষছে। দেখো বেশ কিছু কিন্তু ছাগল রয়েছে, এই দেখো। আর এখানে এসে আরেকটা ব্যাপার যেটা আমরা লক্ষ্য করছি, এখানে যেসব পরিবারগুলো বসবাস করে এখানকার সবাই মূলত হিন্দু। হ্যাঁ, হিন্দু পরিবার এগুলো কিন্তু সব। সেই কারণে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা খুব সুন্দর ছোট্ট তুলসী মঞ্চ রয়েছে। হ্যাঁ, এই তুলসী মঞ্চের এখানকার যেসব পরিবারের লোকেরা থাকে তারা কিন্তু এখানে পুজো আচ্চা দেয়, সেটা কিন্তু এই তুলসী মঞ্চ তার প্রমাণ। আর এখানে দেখতে পাচ্ছ কল রয়েছে, আর এখানে কিন্তু আরও কিছু ঘর বাড়ি রয়েছে। যে এখানে একটা ঘর রয়েছে, এখানে যে পরিবার বসবাস করে এখানে কিন্তু কোনো লোকজন নেই। দেখো ঘর টর বন্ধ করে কোথায় চলে গেছে তার ঠিক নেই। হয়তো তাদের দৈনন্দিন জীবনের যে রান্নার যে জিনিসপত্র বা কোনো ব্যবহার করা জিনিসপত্র দরকার পড়েছে, সেই কারণেই তারা বাড়ির থেকে মানে চলে গেছে দূরে, অন্যত্র কোনো বাজারে হোক বা অন্য কোনো জায়গায় সেগুলো সংগ্রহ করতে গেছে। সেই জন্য এখানে এই বাড়িটাতে কিন্তু কেউই মানে নেই, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর এইখানে দেখো এখানে কিন্তু আরও কিছু টিনের ঘর বাড়ি রয়েছে। আর এখানে একটা দেখতে পাচ্ছ বহু পুরনো ইটের তৈরি একটা ছোট্ট ঘর রয়েছে, যেখানে এখানকার লোকেরা পাটের চাষ করে পাট কিন্তু মানে মজুত রেখেছে। আর এখানে দেখতে পাচ্ছ টিনের ঘর। আর এখানে দেখতে পাচ্ছ রান্নাঘরটার কি অবস্থা, দেখতে পাচ্ছ একেবারে প্লাস্টিকের বস্তা, উপরে পলিথিন এইসব দিয়ে কিন্তু দেখো পুরো পাটকাঠির বেড়া দিয়ে কিন্তু রান্নাঘরটা তৈরি। আর তার পাশেই রয়েছে একটা খুব সুন্দর তুলসী মঞ্চ। এখানে প্রত্যেকটা পরিবারই যে হিন্দু পরিবার সেটা কিন্তু দেখে বুঝতে পারছো। আর এখানে কিন্তু দেখো একদম মূল যে বাড়ি রয়েছে, বাড়ির ঠিক সামনে এখানে অনেক কিন্তু তুলসী গাছ রয়েছে। হ্যাঁ, এই তুলসী গাছ, আর এখানে দেখো কিছু ছোট ছোট ফুল গাছ রয়েছে, যেসব ফুল গাছে কিন্তু ফুলও ফুটে রয়েছে। আর এখানে আম গাছ রয়েছে, পেয়ারা গাছ রয়েছে, মানে এখানে বিভিন্ন ধরনের মানে ফল ফুল এইসব গাছ কিন্তু রয়েছে। আর এই দেখো গ্রাম বাংলার এখানটায় দেখো এখানে সাপ, অবাক কাণ্ড, দেখো কি একটা সাপ এখানে। যে দেখো বন্ধুরা, আমার তো খুবই ভয় লাগছে, দেখো কি অবস্থা, এখানে সাপ রয়েছে। আমরা কোন জায়গায় চলে এসেছি জাস্ট আমরা মানে ভেবে পাচ্ছি না। দেখতে পারলে বন্ধুরা, এখানে এই বাড়িটার এখানটায় আসতেই এখানে কিন্তু একটা বিষধর সাপ কিন্তু আমার মানে পায়ের পাশ দিয়ে একেবারে চলে গেল। মানে সত্যিই এখানে প্রত্যেকটা পদক্ষেপ আমাদের যে রাখতে হচ্ছে অনেক দেখে শুনে ভাবনা চিন্তা করে তারপর কিন্তু রাখতে হচ্ছে। কারণ এখানে আমরা এসে যেটা জানতে পাচ্ছি যে এখানে নাকি প্রচুর পরিমাণে বিষধর সাপ যেমন রয়েছে, তেমন শিয়াল, আরও বিভিন্ন বন্য শুয়োর, তারপর এরকম ধরনের আরও বেশ কিছু বন্য জীবজন্তু রয়েছে, যেগুলো থেকে কিন্তু আমাদের বিপদ হতে পারে। আর প্রচুর পরিমাণে সাপ রয়েছে, তার প্রমাণ আমরা দেখলাম। আমার পায়ের পাশ দিয়ে কিন্তু একটা সাপ এইমাত্র চলে গেল। তবে এইরকম ভয়ানক দুর্গম জায়গার মধ্যে এখানে এই কয়টা মাত্র পরিবার তারা কিভাবে বসবাস করছে, তারা জীবনযাপন কাটাচ্ছে, সেটাই আজকে আমি তোমাদের এই ভিডিওতে তুলে ধরছি। বন্ধুরা, এই যে গৌরনগর চরের এখানে যে 8,500 বিঘে জমি আছে, সেখানে যে মাত্র 4 থেকে 5টা পরিবার বসবাস করে, সেইখানে আমরা একটা জায়গায় চলে এসেছি। এখানে একটা বাড়ি রয়েছে, তা সেই বাড়িরই একজন কাকিকে পেয়ে গেছি। তা কাকির মুখ থেকে আমরা কিছু কথা জেনে নেব। কাকিমা, প্রথমেই বলি, এখানে তো প্রায় 8,500 বিঘে জমি রয়েছে। এবার জমির সম্বন্ধে আমি অতটা জানি না। আচ্ছা আচ্ছা, মানে প্রচুর জায়গা আছে। হ্যাঁ, জায়গা তো আছে প্রচুর, কিন্তু আচ্ছা। অতটা আমার আইডিয়া নেই যে আচ্ছা। কতটা আছে। আচ্ছা, মানে এতটা জায়গার মধ্যে কতজন পরিবার আপনারা বসবাস করেন? এই যে এই কটা তো ঘর আছে। হ্যাঁ, তাও কতগুলো হবে আপনার? এই যে 1 2 3 4 5টা 6টা 7টা 8টা 10-12টা ঘর হবে। 10-12টা ঘর রয়েছে। আচ্ছা, এখানে এতটা জায়গার মধ্যে মাত্র যে 10-12টা ঘর রয়েছে, তা আমরা আগে শুনেছিলাম যে আপনাদের মানে এই জায়গাটায় নাকি মাত্র 4 থেকে 5টা পরিবার বসবাস করে। তা মানে এটা আছে কি সব- নতুন করে আবার না কিছু না, লোকরা না, এসছে? নতুন করে নেই, সেটাই আছে। মানে ছেলে পেলেরা সব বিয়ে থা করেছে, তারা আলাদা ও হয়েছে, আচ্ছা আচ্ছা। মানে এরকম ব্যাপারটা। আচ্ছা, মানে 4-5টা পরিবারই হ্যাঁ, ছিল, হ্যাঁ। কিন্তু হুম। দেখা গেল তাদের সন্তান হয়েছে, হুম, ছেলে তার হয়েছে, মেয়ে ছেলে হয়েছে, মেয়েরা হয়েছে। তারা বিয়ে করেছে, হ্যাঁ। তাদের আলাদা পরিবার হয়েছে হ্যাঁ। বা আলাদা ঘর হয়েছে। হুম। সেই কারণে সেই 4-5টার থেকে এখন বর্তমানে 10 থেকে 11টা মতো হ্যাঁ, এরকমই হবে। পরিবার রয়েছে। আরো ছিল এখানে ঘর দুয়ার, আরো সব যে যার মতন জায়গা কিনে সব চলে গেছে। ও, তারা চলে গেছে এখান থেকে। হ্যাঁ,
আচ্ছা এবার আমরাও তো চলে যাব তো ভাবছি, কিন্তু এই যে মানে শুনছি যে কাজ আরম্ভ হবে, এবার আরম্ভ হলে তো ভালোই হয়। আচ্ছা আচ্ছা তাহলে আমরা দুই টানে পড়ে আছি যে আবার উপারে ঘর করব, আবার এখানে যদি থাকতে দেয় তাহলে এখানেই থাকবো। যেন কেন আমাদের এখানে সুযোগ সুবিধাটা আছে, হুম। গরু ছাগল পুষে যে যেমন থাকতে পারে, হুম। তার জন্য আমরা আর যেতে চাইছি না। হুম। এবার যদি সরকার যদি তুলে দেয় তাহলে আবার ভালোই হয়, আচ্ছা তাহলে আমরা উপারে ঘর দুয়ার করে থাকতে পারবো, যে কোনো এক জায়গায় আস্থায় আমাদের হবে সেটাই। আচ্ছা প্রথমে একটা প্রশ্ন করি, এই যে গৌরনগর চরের এখানটায় এই যে 8,500 বিঘে প্রায় জমি রয়েছে, এই জমিটা কি কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তির কেনা নাকি সরকারি জায়গা? না না, কে না, কেনা মানে আমাদের এখানে 3 পুরুষ হচ্ছে। আপনার এখানে 3 পুরুষ হ্যাঁ, মানে মানে আমার- বাস করছেন? আমার শ্বশুরা ছোটবেলা থেকে এখানে এসে বিয়ে থাওয়া করে, হুম। তার ছেলে মেয়েরা রয়েছে। এবার আমাদের ছেলে মেয়েরা বিয়ে থাওয়া করবে, এবার হুম। কারোর হয়েছে কারোর হয়নি, আচ্ছা, হবে, আচ্ছা, আচ্ছা। সেই রকম পরিস্থিতি এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা মানে এখানে যে জমি জায়গাগুলো রয়েছে হ্যাঁ, সেটা কি না আমাদের শ্বশুরা মানে কিনেছে। আপনাদেরই কেনা বা ওই পারের কিছু লোকের হয়তো কেনা হ্যাঁ, হয়েছে? ওপারেরও আছে আমাদের ইপারেরও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাই হলো ঘটনা। আর এখানে একটা কথা বলি, আপনি বললেন যে এখানে একটা কিছু কাজ শুরু হওয়ার কথা রয়েছে, হ্যাঁ, সে শুনছি কি তো। কিসের কাজ? এবার সেটা আমি জানি না। আচ্ছা এবার আমি সে কেউ বলছে বন্দর হবে না কি হবে, কারখানা হবে, সেটা আমরা সঠিকভাবে জানি। এই চড়াটা তো চড়া ছিল না, হুম। মানে দুই পাশেই গঙ্গা ছিল, কিন্তু ওই গঙ্গাটা ছোট ছিল আর ওই বড় গঙ্গাটাই বড়ই ছিল। হুম, হুম, তা মানে এই বালি চড়াটা তো বেশি উঁচু ছিল না, হুম, নিচু এরকমই ছিল। হুম, কিন্তু ওই পটাশ কোম্পানি আসার, সিএসসি কোম্পানি আসার পর এই চড়াটা উঁচু করা হয়েছে যে কোনো কারখানা তৈরি হবে বলে। তো হুম, কই সেরকম তো কিছু আর হলো না। আচ্ছা মানে এখন কি নতুন কোনো চিন্তা ভাবনা চলছে সেই এবার- বন্দর হবে বলে? হ্যাঁ, বলছে তো সবাই যে কাজ আরম্ভ হবে, এখন দেখা যাক, এখন না হওয়া পর্যন্ত আচ্ছা আমার শ্বশুরদের লাইফে থেকে তো শোনা যাচ্ছে যে কাজ আরম্ভ হবে, আর শ্বশুর তো করতে করতেই তো চলে গেল। আচ্ছা আচ্ছা। এবার আমাদের কি দেখতে পারি আমরা, না আচ্ছা। আমরাও চলে যাব, কোনো গ্যারান্টি নেই। এখানে যে এত বড় জায়গার মধ্যে আপনারা যে এই কটা পরিবার বসবাস করেন, হ্যাঁ। তা আপনারা এখানে কি কাজ বাজ করেন তাহলে? চাষবাস আমাদের একটু চাষবাস আছে, আর কিছু না। আর কিছু নেই? না। তাহলে ওইভাবে আপনাদের জীবন হ্যাঁ, কাটছে? ওইরকমই আমাদের জীবন। তাহলে এই যে চাষবাস করছেন, তারপর মাছ ধরছে কেউ, হ্যাঁ, এইগুলো আপনারা তাহলে কি মানে কোথায় গিয়ে বেচছেন এগুলো? কি উপারে ওপারে যেতে হচ্ছে সেগুলো বেচার জন্য ওপারে যেতে সব হচ্ছে? কিছু, একটা দিশলাই কিনতেও আমাদের উপারে যেতে আচ্ছা হয়। তাহলে তো খুব সমস্যা। তাহলে বাড়িতে হঠাৎ করে দেখলো নুন শেষ হয়ে গেল, হ্যাঁ, তাও তাহলে যেতে হবে। সেটাও আনতে আপনাদের ওই পারে যেতে হবে অতটাতে। আমাদের তাহলে কোনো- ছেলে পেলেদের যে পড়াশোনা, তাহলে এখানে কি কোনো স্কুল কলেজ নেই এই পারে? না না, এপারে কিছু না। তাহলে ছেলে পেলেদের যে যদি মানে ছেলে মেয়েদের যদি পড়াশোনা করাতে হয় স্কুলের জন্য, সেটাও ওইদিকে যেতে হ্যাঁ, হচ্ছে, সব উপারে, প্রাইভেটের জন্য ওইদিকে। সব সব আর দেখা হলো কারো কোনো গুরুতর অসুস্থ হলো, সব উপারে। চিকিৎসার জন্য হসপিটাল সব, সব। অন্যদিকে। এই গঙ্গাটা পার হলেই সব কিছু পাওয়া যায়। আচ্ছা তাহলে তো খুবই সমস্যা হয়। সমস্যা হলে আর কিছু করার নেই। না ভাই, কিভাবে এবার এরকম- অনেক কথা না না বললাম। কিভাবে এরকম কষ্ট করে জীবনযাপন কাটাচ্ছেন সেটাই এখন যেটা মানে অবাক কপালে হচ্ছি। থাকবে আমাদের সেটাই হবে। আচ্ছা বলছি, সরকার থেকে কি কোনো সহযোগিতা পাচ্ছেন আপনারা? সরকার থেকে কি এই যে ঘর পেয়েছি, আচ্ছা ঘর পেয়েছেন? হ্যাঁ এই যে ঘর একটা পেয়েছি, আচ্ছা আচ্ছা তা এখনো তো পুরো কমপ্লিট হয়নি। আচ্ছা আচ্ছা যেটুকু টাকা কুলিয়েছে সেটুকু আমরা করেছি। আচ্ছা। এই যে গঙ্গা পারানি রাস্তা বুঝতেই পারছো, তার মধ্যে মানে 3 জায়গা 14 জায়গায় নাবানো, এই গঙ্গাটা পার করে নিয়ে এসে আবার বাড়িতে ফেলা, হুম। মানে অন্য যা টাকা পেয়েছিলাম সব ওতেই চলে গেল। আচ্ছা এটা তো গেল এরকম। হ্যাঁ, এখানে যেহেতু চারিদিকে ঘন বন জঙ্গল, এখানে অল্প কয়েকটা পরিবার আপনাদের মতো বসবাস করে, তাই এখানে তো ভয়ানক কিছু জীবজন্তু আমি শুনেছি আছে। জীবজন্তু আছে সবের। এই যে মহাকাল রয়েছে, হ্যাঁ হ্যাঁ ইনার ভরসায় আমরা আছি। আচ্ছা আচ্ছা এটা মহাকাল মন্দির? হ্যাঁ, মহাকাল মানে শিব মন্দির। আচ্ছা শিব মন্দির। হ্যাঁ, আচ্ছা তো উনি তো মহাকাল, উনি তো সবকিছু। হুম, হুম, তো এইবার উনার ভরসায় আমরা আছি। এবার উনার ঠাকুর আশীর্বাদে আজ পর্যন্ত আমাদের কোনোদিন কোনো ক্ষতি হয়নি, কোনো ক্ষতি হয়নি তাই না? না, আর আশা করি হবেও না। আচ্ছা সে তো আমরাও তো চাই। হ্যাঁ, এবার যেখানে বন জঙ্গল আছে সেখানে উনাদের বসবাস আছে, হুম হুম সব জায়গায় উনারা আছে। হুম। কি কি যেরকম বন্য জীবজন্তু রয়েছে? শিয়াল রয়েছে, কুকুর রয়েছে, পাখি পক্ষ রয়েছে, সাপ পোকা বিচ্ছি সবই আছে, সবই আছে। সবই আমি আছে। একটু আগে আপনাদের এই বাড়িতে আসার সময় আমার পায়ের একদম পাশ দিয়ে ঘেঁষে একটা সাপ চলে গেল, হুম। হয়তো বিষধর সাপই। হুম। তাহলে সেই রকম তো আপনাদের সাথেও ওরকম ঘটনা ঘটে? হ্যাঁ হ্যাঁ, হয়। কোনো রকম মানে সাপরা কোনো সমস্যা না, হয় না, না? আমরা সাপের যদি ক্ষেত্রে তাদের ক্ষতি না করি তাহলে সে আমাদের কোনো ক্ষতি রকম করবেই। সমস্যা করে না তাই না? এবার যদি আমরা যদি উল্টে যদি ওকে মারতে যাই, সে তো উল্টে আমাদেরকে হ্যাঁ, ছবল হ্যাঁ। মারবে। তা কয়েকদিন আগে শুনেছি নাকি এখানে একটা দুর্ঘটনা ঘটেছে, কোনো একটা মানে জীবজন্তু মানে বন্য জীবজন্তু একজন মানুষকে মেরে ফেলেছে, সেরকম? মারার কারণ আছে আচ্ছা কি হয়েছিল? নিশ্চয়ই, যাই হোক কিছু উনি করেছে। এবার যে কোনো বাচ্চার
নিজের বাচ্চাকে বাঁচানোর সবাই চেষ্টা করে যে আমি নিজের বাচ্চাকে বাঁচাবো। এবার সেই বন শুয়োর এখানে আমরা এতদিন ধরে আছি, কোনোদিন আমাদের ক্ষতি করিনি। আচ্ছা আচ্ছা এবার সেই উনি হয়তো শুয়োরের বাচ্চা ধরেছিল কি করেছিল, যে জাল পেতেছিল, সেই নিয়ে শুয়োর ওর মধ্যে বাচ্চা, তার বাচ্চা ফেসে গেছে জালের মধ্যে। আচ্ছা আচ্ছা এবার ওকে ধরতে ছাড়াতে গিয়ে এবার সব শুয়োরগুলো অ্যাটাক করেছে আচ্ছা তাকে। ইস, নিজের কি বাচ্চাকে বাঁচানোর জন্য সে তো প্রাণ দিয়ে জীবন তাতে যাবে, কিন্তু তাকে তো বাঁচাবে। অবস্থা। হ্যাঁ হ্যাঁ, তা সেই নিজের বাচ্চাকে বাঁচাতে গিয়ে মানুষটাকে মেরে আচ্ছা ফেলেছে। খুব দুঃখজনক একটা ঘটনা ঘটেছে। ওইসব আমরা কিছু মনে করি না। আচ্ছা আচ্ছা যদি আমি তার যদি ক্ষতি না করি, মানে- সেও আমার ক্ষতি করবে না। মানে যে অবলা জীবজন্তু এই যে কোনো ক্ষতি আমাদের করবে না। বাচ্চা কাচ্চা রয়েছে, হুম। সন্ধে হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, সব হুম। উপার থেকে আসে যায়, হুম। মাঠে ঘাটে যায়, কই আমাদের তো কোনোদিন ক্ষতি করিনি। কেন তাদের ক্ষতি? আমরা যেরকম আমরা বাস করছি, যেরকম আমরা বেঁচে আছি, তারাও বাস করছে বনে জঙ্গলে। নিজের জীবনের দাম সবারই আছে, আচ্ছা আচ্ছা আছে তো। আচ্ছা সে তো অবশ্যই। তাহলে? আচ্ছা এখানে তো সবই শুনলাম যে কিভাবে এখানে ছেলেমেয়েরা পড়াশোনা করে, কিভাবে বাজারঘাট করেন। এবার একটা কথা বলি, এইখানকার যেসব মেয়েরা তাদের মানে তারা বড় হয়ে গেলে, প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে তো তাদের বিয়ে দিতে হয়, হুম। তাহলে তারা কিভাবে বিয়ে সব করে? সব গঙ্গা পার করে নিয়ে আসতে হয়। গঙ্গা পার করে নিয়ে হ্যাঁ, আসতে হয়, ট্রলার ভাড়া করে সব জিনিসপত্র নিয়ে আসতে হয়, আবার বিয়ে থাওয়া মিটে গেলে আবার সব দিয়ে আসতে হয়। দিয়ে আসতে হয়। হ্যাঁ। তাহলে খুব সমস্যা তো। সমস্যা তো হয়। মানে সম্বন্ধ এখন তো এই আসতে 2 চাই কি? বছর ধরে কারেন্টটা দিয়েছে বলে আরো একটু সুযোগ সুবিধা আমাদের হয়ে গেল। আগে তো কারেন্ট ছিল না, আচ্ছা আচ্ছা সব ভাড়া করে নিয়ে আসতে হতো। আচ্ছা মানে সম্বন্ধ আসে কি? হ্যাঁ, আসে, কোনো হ্যাঁ, রকম সমস্যা হয় না? সম্বন্ধ আছে। আচ্ছা মানে মেয়েদের বিয়ে হয়ে গেলে বাপের বাড়ি আসতে কোনো সেরকম সমস্যা হয় না? না, বাপের বাড়ি আসতে গেলেও কোনো সমস্যা, নৌকো আছে নিজে, যে যখন মানে একটু আসলো ফোন বেশি করে দিল। পরিশ্রম হয়, অনেকটা হ্যাঁ, একটু পার ঘোরাঘুরি করতে করে হয়। নিয়ে আসতে হয়। আচ্ছা এটাই। এটা তো গেল দিনের বেলা, তা রাত্রে বেলা পরিবেশটা তো রাত্রে আরো। হলেও সেই আমাদের একই অবস্থা। আচ্ছা। এখন কি করব আমরা? হ্যাঁ সেটাই তো। এবার রাত্রেবেলার কথা বলছি, যে রাত্রেবেলায় দেখা হলো আপনারা কোথাও দূরে মানে বাজার করতে গেলেন বা কিছু করতে গেলেন, আপনারা মহিলারা কেউ একা রয়েছেন, তাহলে সেই আমরা ক্ষেত্রে মহিলা- আপনাদের আসা যাওয়া করতে গিয়ে কি সমস্যার সম্মুখীন সেই, হতে হয়? যদি মহিলারা যদি রাত্রিবেলা কোনো দরকারি পড়ে, হুম। তা যেতেই হয়। কেউ ব্রিজ দিয়ে চলে যায়, কিংবা নিজের স্বামীর সঙ্গে নৌকো করে যায়, নৌকো করে চলে আসে। আচ্ছা আচ্ছা এটাই হলো। মানে একজনকে সাথে রাখতে হ্যাঁ, হয়, না হলে খুব সমস্যা। নালে একাই কি আসা যায়? সে তো সে অবশ্যই। মহিলা যাতে একাই আসতে আচ্ছা, পারি আচ্ছা। আমরা? এখানে তো আপনাদের সমস্যার কথা বললেন, এবার আপনারা যদি আপনাদের একটা সুযোগ দেওয়া হয় যে আপনারা কি চান, যে এই চাওয়ার মধ্যে আপনাদের কিছু সমস্যার সমাধান হতে পারে, মানে সরকারের কাছে আপনারা কি চাইছেন, কি উন্নতি হোক? এবার সরকারের কাছে আমরা কি চাইবো? সরকারের যা ইচ্ছা, উনার যা মানে উনার যা বিচার, উনার বিবেকে যা বলে হুম। উনি তাই করবে। হুম, হুম। আমাদের এখানে কিছু চাওয়ার নেই। এমনি সরকারি সহযোগিতা মানে এই যে ঘর পেয়েছেন, এছাড়া আর কোনো আলাদা কোনো সরকারি সহযোগিতা? এই যে রেশন পাচ্ছি, আচ্ছা, এই যে আরো লক্ষ্মী ভান্ডার পাচ্ছিলাম, এই সবই তো পাই। আর অন্নপূর্ণা ভান্ডার? হ্যাঁ, হ্যাঁ। অন্নপূর্ণা ভান্ডার এখনো চালু হয়নি ও, আমাদের। আচ্ছা আচ্ছা এখন একবারও আজ কেউ পেয়েছে, কেউ পায়নি। আচ্ছা, আমি তো একবারও পাইনি আচ্ছা এখন। আচ্ছা তো এবার পাবো কিনা আশা করিনি আমি। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমরা এই যে এখানে একটা বাড়ি পেয়ে গেছি, বাড়ির মধ্যে একটা জেঠিমা, তিনি কিন্তু বসে রয়েছেন। তিনি কিন্তু এখানে কিছু কাঁঠালের বিচি যেগুলো হয় সেগুলো কি করছিলেন? এগুলো ছুরি হচ্ছে না, এই যে এগুলো ছাড়াচ্ছিলেন, তাই তো? আচ্ছা, তা এখানে আমি একটা কথা বলি, এই যে গৌরনগর চরের এখানে যে 8,500 বিঘে যে জমি রয়েছে, তার মধ্যে যে 3-4টে পরিবার বসবাস করে, তার মধ্যে আপনাদের একটা পরিবার। তা এইখানে আপনারা যে বসবাস করছেন কবে থেকে? ও প্রচুর দিন। প্রচুর দিন থেকে বলতে কয় বছর? আমি তো এদেশের নাই, আমি মেয়ের বাড়ি এসেছি। আচ্ছা আপনি মেয়ের বাড়ি এসেছেন, এটা আপনার মেয়ের বাড়ি? হ্যাঁ। মানে এটা আপনার জামাইয়ের বাড়ি তাহলে? জামাই। তা জামাইয়ের বাড়িটা এখানে কবে থেকে এখানে মানে বসবাস করে এখানে? আমার জামাই তখন ছোট, বিয়ে থা হয়নি, তখন আচ্ছা। বয়স কত? তাও কত 5-10 বছরের বেশি? ওর বেশি, তাও কত বছর একটা আইডিয়া? 50-60 বছর বয়স এই হবে। হ্যাঁ বল, অনেক দিন। তোরা তখন বয়স হয়ে ধরো। তা বলছি, গভীর বন জঙ্গলের যে মাঝে তোমরা এই কটা পরিবার বসবাস করো, তা তোমরা কিভাবে জীবনটা কাটাচ্ছ? আমরা কিভাবে এরকম ভাবেই কাটাচ্ছি। এইভাবে কাটাচ্ছ? হ্যাঁ। তোমরা কি কাজ বাজ করো? আমরা আমি রাজমিস্ত্রির কাজের মাঝে যাই, কাজ করি। আচ্ছা তুমি রাজমিস্ত্রি কাজ করো? মাঠে ঘাটে আর কাজ তোমার করি। বাবা? বাবা এই মাছ ফাছ ধরতে যায়, মাঠে কাজ করে, জমি আচ্ছা। জায়গায় চাষবাস করে। আর এইখানকার যেসব জমি রয়েছে সেসব জমি চাষ করে হ্যাঁ, নাকি? এখানে যা আছে আবার উপরেও আছে জমি জায়গা। আচ্ছা ওপারেও যেতে হয়? হ্যাঁ। আচ্ছা তোমার কথাই বলি, তুমি যে রাজমিস্ত্রি কাজ করো, তাহলে সেটা তো এখানে তো কোনো ঘর বাড়ি নেই, এখানে তো সেই রাজমিস্ত্রি কাজ তুমি তো পাওই না, না, আমি তাহলে উপরে যেতে হয় আমার। ওপারে যেতে হয়। হ্যাঁ। তা ওপারে যেতে গেলে তো তোমার সমস্যা হয়। সকালবেলায় যেতে হয়, সকালবেলায় যাও? সাইকেল উপরে রেখে দেওয়া হয়।
আচ্ছা মানে তোমরা যে হেঁটে হেঁটে যাও তাহলে? হেঁটে হেঁটে যাই। আচ্ছা এখান থেকে হেঁটে হেঁটে যাও, তাও তো অনেকটাই, তাই না? এখানে নৌকা দিয়েও যাওয়া যাবে, ব্রিজ দিয়েও যাওয়া যাবে। আচ্ছা মানে এখানকার ছেলে মেয়েরা হুম। যে পড়াশোনা করে, হুম। এখানে কি কোনো স্কুল কলেজ আছে? না এখানে কিছু নেই। তাহলে স্কুল কলেজ মানে তারা পড়াশোনা করতে গেলে কি করে? ওপারে যাই পড়াশোনা করতে। ওপারে যেসব স্কুল কলেজ রয়েছে সেখানে পড়াশোনা করে। হ্যাঁ। আচ্ছা তাহলে তোমাদের যে নিত্য প্রয়োজনীয় যে বাজার ঘাট লাগে, মাছ, তারপর চাল ডাল, এখানে কি দোকানপাট আছে কিছু? হ্যাঁ এই ওপারে। না এখানে ও পারের কথা এখানে বলছি না, নেই। এই পারে কি আছে? না এই পারে কোনো দোকানপাট কিচ্ছু নেই। না। তাহলে সেই যে কোনো একটা কিছু কিনতে হলে দেখা হলো ওপারে তোমার যাবে। সামান্য দেখা হলো একটু নুন প্রয়োজন পড়লো, তাও যেতে হবে। তাও ওই পারে যেতে হবে। তাহলে এতটা কষ্ট করতে হচ্ছে তোমাদের, তাহলে তো খুবই সমস্যার কথা, তাই না? হুম। এখানে তো বন্য জীবজন্তু বেশ কিছু রয়েছে, তুমি বলে বন্য শুয়োর, শিয়াল, হুম। তারপর সাপ। হুম। তাই এইসব বন্য জন্তুদের কারণে হুম। কোনো লোকের কি ক্ষতি হয়? হ্যাঁ ক্ষতি হয় বলতে ইয়ে হয়, চাষবাসে অসুবিধা হয়। চাষবাসের মানুষ- অসুবিধা হয়? হ্যাঁ, তার মানুষের কোনো ক্ষতি হয় না। মানে মানুষ কি মারা গেছে এরকম কিছু হয়েছে হ্যাঁ, কখনো? মানুষ মারা গেছিল ওই ওপারে, ওপার থেকে গরু চড়াতে এসেছিল, মানে ধরতে মরতে গেছিল, তাই উনি মানে খেয়ে নিয়েছিল, পেছনটা কামড়ে মামড়ে দিয়েছিল, হসপিটালে ভর্তি ছিল, দিয়ে মরে গেছে। মানে তোমাদের এইসব জমির এইসব কাছাকাছি কোথাও চাষবাস কিছু করছিল বা হুম। গরু চড়াতে এসেছিল, হুম, হুম। বন্য ওপার থেকে শুয়োর গরু তাকে চড়াতে আক্রমণ করে মেরেই ফেলেছে? হ্যাঁ। তাহলে তো হাসপাতালে খুবই ভর্তি ছিল। ভয়ানক জায়গা। তাহলে তোমাদের মানে এই যে সাধারণ যে জীবনযাপন করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেটা একটু বলো, যদি একটু বলো। সবকিছুরই মানে একটু সমস্যা হচ্ছে, পড়াশোনার দিক দিয়ে, তারপরে এই পার পাড়ানোর জন্য অনেক আচ্ছা। কিছু সমস্যা হয়। অনেক তারপর কিছু বাজার সমস্যা ঘাটে মানে তোমাদের বাজার ঘাটের ক্ষেত্রেও সমস্যা, কারণ তোমাদের একটা সাধারণ দেওয়া হলো বাড়িতে যদি নুন না থাকে বা সেটাও চাল হয়। না থাকে, হুম। তাও তোমাদের ওই পারে অতটা দূর যেতে হবে, তারপর তোমরা ব্রিজ পেরিয়ে বা নৌকা করে গিয়ে তারপর সেই জিনিসটা নিয়ে আসবে। এতে তো তোমাদের খাটনিটাও হচ্ছে, বা যদি নৌকা করে যাও তাহলে হয়তো কিছু টাকা পয়সাও খরচ হয়। হুম। এবার মানে তাহলে তো ভালো সমস্যা, তাই না? হুম। মানে প্রত্যেকটা জিনিসের জন্যই তোমাদের বাইরে যেতে হচ্ছে। যেমন এই যে ফ্যান তোমরা কিনেছো, হুম। এই ফ্যানটাও কিনতে গেলে তোমাদের বাইরে হয়তো সেই দূরে বাজারে যেতে হচ্ছে, চাকদায় হয়তো যেতে হয়। না, না, এরকম। আমাদের এখানে বাজার আছে। এখানে বাজার আছে হ্যাঁ, বড়? বলা করে বাজারে বড় আচ্ছা বাজার। মানে কিছুটা দূরে, তাই তো? হ্যাঁ। যদি তোমাদের কারোর কোনো রকম সমস্যা হয়, হুম। দেখা হলো সমস্যা বলতে দেখা হলো কোনো দুর্ঘটনা হলো, কেউ আহত হলো, তাহলে সেখানে চিকিৎসার কি ব্যবস্থা রয়েছে? এখানে এখানে কি কোনো হসপিটাল বা কোনো চিকিৎসা কেন্দ্র রয়েছে? তাহলে মানে তোমাদের যদি এখন হঠাৎ করে এখনই কিছু হয়, মানুষের কখন কি বিপদ হয় সেটা তো বলে কয়ে হয় না, তাহলে হঠাৎ করে হলো, তাহলে সেই সময় তোমাদের কি করো তোমরা? তখন যেতে হয় নিয়ে পরে। ওই পারে নিয়ে যেতে হয়। হ্যাঁ। এখন দেখা হলো তোমার বাড়িতে তুমি একা রয়েছো, হুম। বাড়িতে কেউ নেই, হুম। মানে মাইমা তো দেখা হলো এখন এসছে কিছুদিনের জন্য অতিথি, দেখা হলো তুমি এখন বাড়িতে একা রয়েছো, তোমার দেখা হলো কোনো রকম কোনো দুর্ঘটনা না হোক, আমি সেটা চাই, তবুও যদি কোনো দুর্ঘটনা যদি হয়ে যায় তখন কি করবে তোমরা? মানে পাশে বাড়ি যদি আজ দেখে তাহলে হবে। পাশের বাড়িতে যারা থাকে তারা যদি কোনো রকম দেখে, হুম। তাহলে তোমাদের কি করবে? মানে বাইরে বাইরে ডাক্তারখানায় নিয়ে যাবে। বাইরে যেখানে দূরে ডাক্তারখানা রয়েছে আমাদের সেখানে নিয়ে যাবে? এখানে সরকারি জিরাটে ডাক্তারখানা আছে, তারপর বলা করে আচ্ছা এখানে হসপিটাল এখান থেকে কত দূর? এখান থেকে জিরাটটা যেতে হলে আধা ঘন্টা লাগে, আর বলাগড়টা ওই 10-15 মিনিট। বলাগড়ে যেতে গেলে 10 থেকে 15 মিনিট। বলাগড়ে ওখানে কি আছে? বলাগড়ে এমনি সরকারি হাসপাতাল আছে। সরকারি হসপিটাল আছে। হুম। আর একটা কি বললে? আর একটা আছে জিরাটে। জিরাটে? হুম। জিরাট তো অনেক দূর। এখান থেকে আমাদের আধা ঘন্টা লাগে। আর তুমি কিছু বলো, যদি আর কোনো সমস্যা থাকে তোমরা কি না। চাও, মানে কি উন্নতি হোক তোমরা সেটা চাও? হ্যাঁ সেটা সবাই চায়। হ্যাঁ যেমন তুমি বলো। যেরকম জায়গা জমি আছে, উপরে আছে, ঘর বাড়ি করার ইচ্ছা আছে, আচ্ছা আচ্ছা আস্তে আস্তে চলে যায় এখান থেকে। আচ্ছা সবারই কম বেশি ঘর বাড়ি হয়ে গেছে, আচ্ছা আচ্ছা। আমাদেরও ঘর বাড়ি হচ্ছে উপরে। তুমি পড়াশোনা করো? না পড়াশোনা করি না, ছেড়ে পড়াশোনা ছেড়ে দিয়ে এখন রাজমিস্ত্রি কাজ করছো? আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে যে কটা পরিবার বসবাস করে তাদের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি যে ইনাদের প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই কিন্তু ভালো পরিমাণে সমস্যা। তাহলে বন্ধুরা গৌরনগর চরের এই যে 8.5 বিঘে জমির মধ্যে যে মাত্র 3-4টে পরিবার বসবাস করে, এইখানকার মানুষদের যে জীবনযাত্রার যে এই গল্পের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা খুব তাড়াতাড়ি আবার এরকম একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা দুর্গা, জয় মা কালী, হর হর মহাদেব।